যদি কোনোদিন বাংলাদেশ আবার স্বাধীন হয়, তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা হাসিনার আমলে নিয়োগকৃত ছিলেন প্রত্যেকটা বিচারপতিকে বের করে দিতে হবে। কাজে ক্ষমতায় গেলে সবার চেহারা পাল্টে যায়, এটাই বাস্তব। 4 দিন যদি নিউ ইয়র্ক থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়, নিউ ইয়র্কে কোনো ব্যক্তি তিনি নিরাপদে থাকতে পারবেন না। বাংলাদেশে 4 দিন পুলিশ ছিল না, কিছু হয়নি জনগণ। কাজে বাংলাদেশের জনগণকে আপনারা যতই খারাপ বলেন না কেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সতর্ক, এটা প্রমাণ হয়েছে। আমাকে হাইকোর্টের জাজ কি বলেছিল জানেন? আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না, আপনি আর কখনো হাইকোর্টে আসবেন না। দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর জাস্টিস। আপনাদের জাস্টিসের এই ভাষা ছিল। শেখ হাসিনার থেকে বেশি যদি কারো অপরাধ থাকে, আপনাদের বিচারপতিদের অপরাধ তার থেকে বেশি। লোকটা একটা বোকা। হাসিনার পায়ের ধুলো নিয়েছে, তো তারেক রহমানের পায়ের ধুলো নিতে কি সমস্যা ছিল? তারেক রহমানের পায়ের ধুলো নিলে হয়তো তাকে পদত্যাগ করতে হতো না। ইটস আ স্টুপিড ম্যান। তো যে বিএনপি এক সময়, যে বিএনপির নেত্রী এক সময় আমার দেশ নিয়ে যেতেন বক্তৃতা করতে, আজকে সেই বিএনপি ক্ষমতায় গিয়ে আমার দেশকে বলছে এটা জামাতের পত্রিকা। হিউম্যান রাইটস এভাবে লঙ্ঘন করা হয়ে থাকে, সেটা বাংলাদেশের মতো দেশ, যেটাতে তথাকথিত গণতন্ত্র থাকে, এক ধরনের ফাসাদ অফ ডেমোক্রেসি আমরা সেই সব রাষ্ট্রে দেখতে পাই, যেটা শেখ হাসিনার 15 বছরে আমরা সেই ফাসাদ অফ ডেমোক্রেসি দেখতে পেয়েছি। আমাদের আজকের আলোচনার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের প্রেক্ষাপটেই আজকের এই আয়োজন। তো বাংলাদেশে এটা কেন হলো, কিভাবে হলো, এর কিছুটা বক্তব্য আমরা মনিরুল ইসলাম চৌধুরী সাহেব এবং আমিনুল ইসলাম সাহেবের কাছ থেকে শুনতে পেয়েছি। সেখানে তারা জুডিশিয়াল লেয়ার এবং এক্সিকিউটিভ লেয়ারের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমি যদি একটা স্কেলের মধ্যে ফেলি যে কাকে আমি দায়ী বেশি করব বাংলাদেশে 15 বছরের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে সেই স্কেলে আমি 1 নম্বরে বিচার বিভাগকে আনবো। বিচার বিভাগ এতটা নেমে গেছিল এই কারণেই এরকম মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হতে পেরেছে। আমার একটা উদাহরণ দেই, আপনারা জানেন, তবু বাঙালি মুসলমান খুব বিস্মৃতিপ্রবণ জাতি, তাদেরকে বারে বারে মনে করিয়ে দিতে হয়। আমি একটা আর্টিকেল লিখেছিলাম 2010 সালে। আর্টিকেলের শিরোনাম ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। আমরা বহুদিন ধরে তো স্বাধীন বিচারের ডঙ্কা পেটাচ্ছি, তাই না? বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে। তো আমি সেই ফ্যালাসিটাই উন্মুক্ত করেছিলাম আমার আর্টিকেলে, যে এটা একটা তামাশা, বাংলাদেশে আসলে স্বাধীন বিচার নাই। আর একটা নিউজ আইটেম বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে চেম্বার মানেই সরকার পক্ষে স্টে, অর্থাৎ চেম্বার জজের কাছে গেলেই সরকারের বিরোধী যে কোনো মামলা স্টে হয়ে যেত, যে কোনো হাইকোর্টের রায় স্টে হয়ে যেত। তো সেখানে আজকে যারা ক্ষমতায় আছেন সেই বিএনপির নেতাদের যে কষ্ট হচ্ছিল সেটা আমি বর্ণনা করেছিলাম। কয়েকজনের ব্যাপারে দিয়ে এটা স্টে হয়ে যেত এবং তারা জামিন পাননি, এরকম অনেকে জেলখানায় মারা হয়েছেন বিনা চিকিৎসায়। তো সেটা নিয়ে আমি আর্টিকেল লিখেছি, সেটা নিয়ে সংবাদ বেরিয়েছিল। তো তার জন্যে আমার বিরুদ্ধে 2টো কন্টেম্প্ট মামলা হয়েছিল এবং আমাকে অন্যান্য মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, কন্টেম্প্ট মামলায় অ্যারেস্ট করা হয় নাই, সেটাকে পরে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। এই কাহিনীটা জানা দরকার যে বিচার বিভাগ কি ভয়াবহ ভূমিকা সেই সময় পালন করেছে। তো আমি যখন জেলখানায় বন্দী ছিলাম, সেই জেলখানার বন্দী অবস্থায় আমাকে জেলখানা থেকে এনে এই কন্টেম্প্টের মামলায় নিয়ে আসা হলো সরাসরি সুপ্রিম কোর্টে। এবং কন্টেম্প্ট মামলাটি হয়েছিল, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটি কন্টেম্প্ট মামলা সরাসরি সুপ্রিম কোর্টে হয়েছে, যেখানে আপনার আর আপিলের কোনো সুযোগ ছিল না। তার মানে যে ফান্ডামেন্টাল রাইট, আপনার আপিল করবার রাইট, সেটা পর্যন্ত আমাকে দেয়া হয় নাই। শুধু তাই না, সেখানে ফুল বেঞ্চ এবং সেই চিফ জাস্টিস মারা গেছেন ভদ্রলোক ফজলুল করিম চিফ জাস্টিস ছিলেন তখন।
এবং অন্যরাও বিখ্যাত সব চিফ জাস্টিসরা ছিলেন, তাদের নাম আপনারা সবাই জানেন। এস.কে. সিনহা, খায়রুল হক, সব বিখ্যাত বিখ্যাত, জাদরেল সব বিচারপতিরা ছিলেন। এবং তারা সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছিলেন সেটা রিমান্ডে অত্যাচারের চাইতে কোনো অংশে কম ছিল না। তো যখন একটা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই ধরনের ব্যবহার করতে পারে, যেটা সরাসরি সংবিধান বিরোধী, সংবিধানে বলা আছে আপনি কোনো নাগরিকের সাথে এই প্রকৃতির ব্যবহার করতে পারবেন না, তাকে অপমানসূচক কথা বলতে পারবেন না, তাকে অত্যাচার করতে পারবেন না, সংবিধানে বলা আছে। সেই সংবিধান লঙ্ঘন করেছিলেন তখনকার ফুল বেঞ্চ, এবং তার সাক্ষী আজকে এখানে উপস্থিত আছেন আগের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি আমার সাথে সেদিন উপস্থিত ছিলাম। সেটা রোজার মাস ছিল। তো রোজার মধ্যে জেলখানায়, এবং আমাকে ডিভিশন দেওয়া হয় নাই, যদিও ডিভিশন আমার প্রাপ্য ছিল। সেটাও কি বলে, কোর্ট টালবাহানা করছিল আমাকে ডিভিশন দেওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে। যাই হোক, তখন বিচারপতিরা কোনো রিয়াকশন না দেখে একজন করে তারা চলে যান যে আমরা বিরতিতে গেলাম। সব থেকে আশ্চর্যের কথা যে কতটা নিচে নামতে পারেন এই বিচারপতিরা, যে তারা যখন ফিরে এলেন একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করেন নাই যে আপনার শরীর কেমন হয়েছে। দ্য বেসিক, তার মানে বেসিক হিউম্যানিটি বলে কোনো জিনিস সেই আপিল বিভাগের কোনো বিচারপতি ছিল না। তো এই যদি বাংলাদেশের বিচারপতিদের চরিত্র হয়ে থাকে, তাহলে সেই দেশে ফ্যাসিজম আসবে না তো কি আসবে? ফ্যাসিজম সেই দেশের চূড়ান্ত রেজাল্ট, কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স হচ্ছে শুরু করেছে বিচার বিভাগ বাংলাদেশে, এবং বিচার বিভাগকে এই দায় নিতে হবে। এখন সেই দায় নেওয়ার জন্য আমি প্রস্তাব করেছিলাম যখন আমি এক্সাইলে ছিলাম, যদি কোনোদিন বাংলাদেশ আবার স্বাধীন হয় তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা হাসিনার আমলে নিয়োগকৃত ছিলেন প্রত্যেকটা বিচারপতিকে বের করে দিতে হবে। প্রত্যেকটা বিচারপতি, কারো প্রতি কোনো মার্সি নাই। যারা বলবেন আমরা সাহস করতে পারি নাই, তাদেরকেও বের করে দিতে হবে যে আপনি সাহস করেন নাই কেন। এবং এটা করে নাই বিপ্লবের পরে। তার জন্য আমি আদিলুর রহমান খান এবং আজকের প্রধান অতিথিকে দায়ী করছি, কারণ আজকের প্রধান অতিথি সেই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই দায়িত্ব তিনি এড়াতে পারেন না। কাজে ক্ষমতায় গেলে, আপনি সঠিক বলেছেন আজকে, যে এক একজন এক এক সময় এক এক চেহারা দেখান। কাজে ক্ষমতায় গেলে সবার চেহারা পাল্টে যায়, এটাই বাস্তব। আজকে যদি একটা এক্সাম্পল সেট করা হতো, কি হতো? 3 মাস বিচার বিভাগ থাকতো না, হাইকোর্ট থাকতো না, কি হতো? বাংলাদেশে পুলিশ ছিল না 4 দিন। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। কি হয়েছে? 4 দিন পুলিশ ছিল না। ল অ্যান্ড অর্ডারের এমন কোনো অবনতি বাংলাদেশে হয় নাই। 4 দিন পুলিশ না থাকলে নিউ ইয়র্কে একটা লোকও জীবিত থাকতে পারবে না। আমি বলে দিলাম আপনাদেরকে, 4 দিন যদি নিউ ইয়র্ক থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়, নিউ ইয়র্কে কোনো ব্যক্তি তিনি নিরাপদে থাকতে পারবেন না। বাংলাদেশে 4 দিন পুলিশ ছিল না, কিছু হয়নি জনগণের। কাজে বাংলাদেশের জনগণকে আপনারা যতই খারাপ বলেন না কেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সভ্য, এটা প্রমাণ হয়েছে। ওই সময় আর একটা মামলায় আমাকে যখন কুষ্টিয়াতে আক্রমণ করা হলো আদালত চত্বরে, বিচারপতিরা ঘুমাচ্ছিলেন, একটা বিচারপতি আওয়াজ তুলেছিলেন। কোথায় ছিল আপনাদের সুশীল সমাজ? একটা সুশীল সমাজ আওয়াজ তুলেছিল। আক্রমণ হয়েছে কোর্টের মধ্যে। আমি হাইকোর্টে গেছি, কারণ আমার নামে 125টা মামলা, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাকে যেতে হচ্ছে, এবং মামলাগুলো বলা হচ্ছে আপনারা মামলাগুলো একটা বাঞ্চ করে ঢাকায় নিয়ে এসে একটা মামলা করেন। সেটা পর্যন্ত কোনো বিচারপতি করেন নাই। শুধু তাই না, আমি যখন আহত হয়ে পরের দিন আমার সুনামগঞ্জে মামলা ছিল হাজিরা, তো আমি না গেলে আমার হয়ে যাচ্ছে, কি বলে, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যাচ্ছে। আর গেলে পরে মেবি পরের দিন গুলি করে মেরে ফেলতে হবে। আগের দিন আমাকে গুলি করে নাই, অন্য সব অস্ত্র দিয়ে আঘাত করেছে, পরের দিন গুলি করতে পারতো। কাজেই আমি হাইকোর্টে গেলাম,
অ্যান্টিসিপেটরি বেইলের জন্য, এবং আমার লয়ার দুজন এখানে বসা আছেন, রুহুল আমিন সাহেব বসা, আদিলুর রহমান খান বসা। আমাকে হাইকোর্টের জাজ কি বলেছিল জানেন? আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না, আপনি আর কখনো হাইকোর্টে আসবেন না। দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর জাস্টিস। আপনাদের জাস্টিসের এই ভাষা ছিল। তো এটার পরিণতি ফ্যাসিজম হবে না? কি হবে? সো ইউ দ্য জাস্টিস আর রেসপন্সিবল বাংলাদেশে ফ্যাসিজম আসার জন্য। শেখ হাসিনার থেকে বেশি যদি কারো অপরাধ থাকে, আপনাদের বিচারপতিদের অপরাধ তার থেকে বেশি, শেখ হাসিনার থেকে বেশি। আপনারাই ফিল্ড তৈরি করেছেন। জি 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 জি। তো এখন আমি তাহলে আর একটা আলোচনায় যাই, যে আর একটা কারণ আছে, যে একজন প্রেসিডেন্ট বলছেন তার মনে দুঃখ যে তিনি প্রধানমন্ত্রীর পায়ের ধুলো নিতে পারলেন না। লোকটা একটা বোকা। হাসিনার পায়ের ধুলো নিয়েছে, তো তারেক রহমানের পায়ের ধুলো নিতে কি সমস্যা ছিল? তারেক রহমানের পায়ের ধুলো নিলে হয়তো তাকে পদত্যাগ করতে হতো না। ইটস আ স্টুপিড ম্যান। তার তো পায়ের ধুলো নিতে কোনো সমস্যা নাই। তো তো নিল না কেন? আমার কাছ থেকে অ্যাডভাইস দিন, আমি বলতাম চলে যান, পায়ের ধুলো নিয়ে আসেন, চাকরি থাকবে। তো বাংলাদেশের এই যে ব্যক্তি পূজার কালচার, এটাই আমাদের রাষ্ট্রকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আমাদের মানুষ খারাপ না, কিন্তু আপনাদের মধ্য থেকেও এই চাটুকারিতা, ব্যক্তি পূজার কালচার থেকে আপনারা বেরিয়ে এসে আমাকে কেউ পছন্দ করে না, কারণ সর্বত্র গিয়ে আমি অপছন্দের কথাগুলি বলি, এবং কারো তাদের সামনে বলি। আজকে যেমন শিমুল বিশ্বাসকে সাক্ষী রেখে বলছি, কারণ শিমুল বিশ্বাস অনেক কিছুর সাক্ষী, এই জন্য তার সামনে বলছি। তো আমাদেরও কিছু দায়িত্ব আছে জনগণের। আমি ভিকটিম ছিলাম, আপনারা জানেন কি ভিকটিম ব্যক্তিগত বিষয়ে আমি সাধারণত আলোচনা করি না, আজকে কিন্তু প্রসঙ্গক্রমে আমি আলোচনা করলাম। তো আমার যতটুকু দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি সাধ্যমতো পালন করবার চেষ্টা করেছি। কারণ যদি আর কখনো যাতে নেভার এগেইন যদি আমরা বলি, তাহলে নেভার এগেইন করবার জন্য বিচার করতে হবে। তো বিচার করতে হলে বিচারটা যাতে ন্যায় বিচার হয়, এই জন্য আমার যে দায়িত্বটা ছিল সাক্ষী দেয়া, এই আমিনুল ইসলাম সাহেবের জায়গায় গিয়ে আমি সাক্ষী দিয়ে এসেছি, এটাই আমার দায়িত্ব ছিল, এবং আমি সেই সাক্ষ্য দিয়ে এসেছি আইসিটি ইয়েতে গিয়ে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে গিয়ে আমি দিয়ে এসেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যেটা যা জানেন সেটা গিয়ে বলে আসেন, তাতে আমিনুল ইসলাম সাহেবদের সহযোগিতা করা হবে। আর মুশকিল হলো, ওই যে বললাম না, যে চেয়ার পরিবর্তনের সাথে স্বভাবের পরিবর্তন হয়ে যায়। একসময় বিএনপির কাছে আমার দেশ খুব প্রিয় পত্রিকা ছিল। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে পাবলিক মিটিংয়ে যেতেন, আমার দেশ এক কপি সাথে নিয়ে যেতেন। আবারও সাক্ষী মানছি আমি শিমুল বিশ্বাসকে, তিনি এক কপি আমার দেশ নিয়ে যেতেন, এবং বক্তৃতার মাঝখানে তিনি আমার দেশ উঠিয়ে বিভিন্ন নিউজ দেখাতেন। এবং তখন কি ট্যাগ দেওয়া হতো জানেন? আমার দেশকে বলা হতো এটা একটা বিএনপির পত্রিকা। এটা বলে জাস্টিফাই করা হতো আমার প্রতি পারসিকিউশন, কারণ পারসিকিউশন জাস্টিফাই করতে হলে ট্যাগিং করতে হবে। কাজে আমাকে ট্যাগিং করা হতো তখন বিএনপির লোক এবং জঙ্গি। যে কথাটা আজকে আপনারা বললেন, শাপলা চত্বর নিয়ে যে আলোচনা করলেন, আপনারা প্রশংসা করলেন আদিলুর রহমান খানের, তার অবশ্যই প্রশংসা প্রাপ্য, বিকজ হি রিস্কড হিজ লাইফ, হি রিস্কড হিজ ফ্যামিলি। কিন্তু এই শাপলা চত্বর নিয়েই আমার দেশ বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এই শাপলা চত্বর নিয়ে, এবং সেই ফ্যাসিবাদ প্রমাণিত হয়েছে যে আমরা সঠিক বলেছিলাম। আর আজকে আমার দেশ একই চরিত্রে আছে, আমার দেশ জনগণের কথা বলছে। সেই কারণেই আমার দেশে 8 জন ভিকটিমের কাহিনী ছাপা হয়েছে আমার দেশে, অন্য কোনো পত্রিকায় ছাপা হয় নাই। কারণ অন্য কোনো পত্রিকা বাংলাদেশে আমি মনে করি না তারা বিপ্লবকে ওন করে। কেন করে না? তাদের চরিত্র হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ পত্রিকা অলিগার্কদের পত্রিকা। অলিগার্করা স্বাভাবিকভাবেই তাদের সরকারের সাথে থাকতে হয়, তাদের অনেক স্বার্থ থাকে। আমার দেশের কোনো স্বার্থ নাই লড়াই করা ছাড়া, কাজে আমরা লড়াই করে যাচ্ছি। তো যে বিএনপি এক সময়, যে বিএনপির নেত্রী এক সময় আমার দেশ নিয়ে যেতেন বক্তৃতা করতে, আজকে সেই বিএনপি ক্ষমতায় গিয়ে আমার দেশকে বলছে এটা জামাতের পত্রিকা।
কেন বলছে? কারণ আমার দেশ সরকারের চাটুকারিতা করছে না, তেলবাজি করছে না, এই জন্য বলছে আমার দেশ জামাতের পত্রিকা। তার মানে আপনি যখনই ক্ষমতায় যান, আপনি চান যে আপনাকে যেন তোষামত করা হয়, আপনাকে যেন চাটুকারিতা করা হয়। দিস ইজ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই কথাগুলো শুনতে হয়তো ভাল লাগবে না। তাহলে বাংলাদেশে যদি আবার আমি বলি নেভার এগেইন, নেভার এগেইন যাদের জন্য বলা হয়েছিল, আপনারা জানেন সবাই যে হিটলারের পরে জিউদের ব্যাপারে বলা হয়েছিল যে নেভার এগেইন, আর যেন পৃথিবীতে এই জিনিসটা না হয়। কিন্তু সেই যাদের জন্য বলা হয়েছিল তারাই আজকে হিটলারের কাজ করছে। হিটলারের জার্মানির সাথে আজকের নেতানিয়াহু আর বেনগাভিরের ইসরায়েলের কোনো পার্থক্য নাই, একই জিনিস তারা করছে। কাজে বাংলাদেশে যে আমরা লড়াই করছি, নেভার এগেইন বলছি, বিএনপি যাতে আবার আওয়ামী লীগ হয়ে না যায়, তার জন্য 2-3টে কাজ আমাদের করতে হবে। একটা কাজ করতে হবে, বিচার করতে হবে। যারা পারপেট্রেটর তাদের বিচার করতে হবে। তাহলে তাদের মধ্যে একটা ভয় ঢুকবে যে না, এটা করে পার পাওয়া যাবে না। সেখানে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে সবাইকে সমানভাবে তাদের বিচার করতে হবে। 1। 2 নম্বর যে কাজটি করতে হবে যে আমাদের প্রকৃত গণতন্ত্র কায়েম করতে হবে। প্রকৃত গণতন্ত্র কায়েম করতে হলে আমাদের সবার জনগণেরও আওয়াজ তুলতে হবে, তাদের দাবির কথা বলতে হবে। যে সরকারের দায়িত্ব হলো যে তারা যেন ভুলে না যায় যে 17 বছর এই সরকারের লোকজন তারাও ভিকটিম ছিলেন, এটা যেন তারা ভুলে না যায়। তারা যেন ভিকটিম আবার নতুন করে অত্যাচারী হয়ে না ওঠেন, যেমন আজকে ইসরায়েল অত্যাচারী হয়ে উঠেছে। তো এই 3টে কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করব যে আসলে বাংলাদেশে আবার হাসিনার ফ্যাসিবাদের মতো কোনো ফ্যাসিবাদে আর ফিরে আসবে না। তো আজকে আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এমনিতেই অনেক তিক্ত কথা বলে ফেলেছি। সরকার কি করবে জানি না, তবে অসুবিধা নাই। সরকারের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আমিনুল ইসলাম সাহেব এবং সরকারের আর একজন শিমুল বিশ্বাসকে সুখবর দিয়ে রাখি যে আমার নামে 125টা মামলা ছিল, তার মধ্যে শেষ হিসেব পর্যন্ত 65টা মামলার নিষ্পত্তি হয়েছে। আরো 50টা মামলা গত সরকারের আছে। আপনারা ইচ্ছা করলে ওই 50টা মামলা দিয়ে আমাকে যে কোনো দিন অ্যারেস্ট করতে পারেন, আমি তার জন্য প্রস্তুত আছি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।